পাই, আমাদের 3টা শ্রমিক মিলে মনে হয় তা পায় না। কারণ কি বলেন তো? তারা এই উক্ত কাজের উপরে দক্ষতা নিয়ে ট্রেনিং নিয়ে সার্টিফিকেট নিয়েতে যায়, আর আমরা চেষ্টা করি ওই কাজে সার্টিফিকেট লাগবে, তাহলে ওই কাজটা আমি ওই দেশে যেই করবো কিন্তু এই কাজের উপর বিষয় নিয়ে যাব, তাহলে আমার আর ওই কোর্স করা লাগতেছে না। যেমন মানে মজার বিষয়, তাকামুল দিল যখন সৌদি আরবে, তাকামুল যেন না করা লাগে এই জন্য আমার এই বিষয় গাড়ি চালানো বিষয় বা এই আমি যাচ্ছি রোড ক্লিনারের বিষয়, যাই ওখানে ওই ওই কাজ ধরতেছি। এখানে কি হচ্ছে? তাহলে আমি নিজেই তো প্রতারণা করার মানুষের সুযোগ করে দিচ্ছি। বুঝতে পারছেন? এই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভুল, যেমন আপনি কানাডা অস্ট্রেলিয়ার স্বপ্ন দেখতেছেন, কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপরে আপনার এলো এখানে এলো আপনার হলো ইংল্যান্ড, হ্যাঁ হ্যাঁ ইউকে যাকে বলে, এই দেশগুলোতে আপনি কখনোই উইদাউট আইএলটিএস যেতে পারবেন না। কানাডাতে কৃষিতে একসময় লোক নিতেন, বাংলাদেশ থেকে সেটা নেয় না, ওটা অবশ্যই আপনার টাকা দিয়ে যেতে হবে, তাহলে এটা আপনার জন্য ডিসকোয়ালিফাই। আজ পর্যন্ত আমি কখনো শুনি নাই যে অস্ট্রেলিয়াতে কোনদিন ফ্রি কোনো লোক নিয়েছে টাকা ছাড়া। তাহলে অস্ট্রেলিয়া আপনার পছন্দের তাহলে ক্ষেত্রে আজ ক্ষেত্রে বাদ। তাহলে আসলো কি কি, যেহেতু আপনার মালয়েশিয়া নাই উইদাউট কোনো মানি, তাহলে মালয় যাইতে পারবেন বছর 1 বছর বা প্রতি বছর বা 1-2 বছর পর পর আপনার কে নাই, ইউরোপ থেকে ইতালি নেই, ইতালি রাখলাম। ব্রুনাইতে কম টাকা লাগে যদি সরকারি জানো আপনি, তাই ব্রুনাই রাখলাম। এই 3টা দেশ আমি রাখলাম। এই কৃষির উপরে কিন্তু এই ছাড়া সৌদি আরবে কিন্তু কৃষির উপরে আপনার আশা করে লাভ নেই। দুবাইতে কৃষির উপরে লোক নেবে না। অর্থাৎ আপনি যে কাজ জানেন এই কাজের উপরে কারা কারা লোক নেই। এখন আপনি যখন ওইখানে আমি পছন্দের কান্ট্রি দেব, আমি প্রথম ঢুকেই দিলাম হলো ইউকে, কানাডা, তারপরে ভালোটা কাঁচাটা, তারপরে দিলাম অস্ট্রেলিয়া, এরকম বিভিন্ন দেশ আমি দিয়ে দিলাম। আমার দেখা যাচ্ছে একটা ওই যোগ্যতা নেই, বা ওই দেশে যে কাজের উপর নেবে ওই কাজ আমি জানি না। আবার আমি যে কাজ জানি, যে দেশে যাওয়ার ক্যাপাসিটি বা সামর্থ্য আমার আছে, সেই দেশগুলোতে খুব ভালো ভালো নিয়োগ যাচ্ছে, কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি না। বুঝতে পারছেন? এই জন্য নিজের সামর্থ্য, দক্ষতা এবং এই জিনিসটা বের করা, পাশাপাশি আপনি যে দেশে যাবেন ওই দেশে যে আপনি যে কাজগুলো করবেন ওইটা কোন দেশে আছে ওইটা খুঁজে বের করে আপনাদেরকে ধারণা দেওয়া, এবং এই কাজে যাইতে গেলে কি কি সর্বনিম্ন লাগে। কারণ ইতালিতে যাইতে গেলে আপনার ট্রেনিং মাস্ট, ভাষা শেখা লাগবে। এখন ওরা বাধ্যতামূলক করে দিয়েছে, ইতালিয়ানরা বলছে যে এই যে নিয়োগ চলতেছে 3-4 মাস পরে এটা আপনার পেয়ে যাবেন, লোক নেওয়া শুরু করবে। এটাতে আপনার ভাষা না জানলে আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না। এখন আপনি ভাষা এখন কি আপনার আছে প্রথম শোনা সম্ভব বা শেখা সম্ভব? প্রথম ন্যূনতম কিছু ল্যাঙ্গুয়েজ, আপনার একাডেমিক সার্টিফিকেট আছে, একটা সার্টিফিকেট নিলেন ভাষার উপরে, নিজের দক্ষতা যদি সংক্ষেপে আপনি প্রকাশ করতে চান, গুগল ট্রান্সলেটার আছে, আমরা কিন্তু সেট করে দেবো যে যে দেশের, জাস্ট আপনি আপনার বাংলায় বলবেন, ওই পাশে মনে করেন যে ইতালির ভাষায় বা আপনার ইংলিশে অথবা মালাই ভাষা অথবা ব্রুনাইতে যে ভাষা চলে সেটা অটোমেটিক ওই সাউন্ড আসছে। তা আমি ভাত খাবো, তারা কি বলতেছে, যেমন আমি রুটি খাবো, এটা আরবিতে কি আসবে? আপনি আনা আক্কেল খবুজ। এখন আপনি ভাষা জানেন না, গুগল ট্রান্সলেটারে কি বললো, তাহলে এইটা এই বলছে, তাহলে এই মানে এইভাবে একটু মানে প্ল্যান করে সিস্টেম করে আপনাদেরকে কি করতে হবে, ভাষা সম্পর্কে ওই দেশে একটু জানতে হবে। তাহলে কি হবে, আপনি যায় যেন কোনো বিবাদে না পড়েন। ন্যূনতম কিছু বেসিক যে 20টা বা 10টা বা এরকম ভাষা যে জানেন, যাই অ্যাটলিস্ট চলতে পারা। বা আমি আপনার ভাষা যা বুঝতেছি না, আমার কাছে গুগল ট্রান্সলেটর আছে, এটার ব্যবহার করে আসেন আমরা দুইজন তথ্য আদান প্রদান করি। এইটুকু তো তাকে আগে বুঝাইতে হবে তার ভাষায়, তাই না? অথবা একটা লোক হয়েছে হঠাৎ অপরিচিত, আপনি তার ভাষা জানেন না, সে আপনার ভাষা জানে না, অ্যাটলিস্ট ইংলিশ তো সবাই জানে, হোয়ার আর ইউ ফ্রম, বা আপনি কোন দেশ থেকে আইছেন এটা বাংলায় তো বললে উনি উত্তর জীবনে দিতে পারবে না। ইংলিশে ওই শব্দটার অর্থ কি, এবং তার দেশটা সঙ্গে সঙ্গে সিলেক্ট করে নিজের বাংলায় কথা বলেন, দেন তার ভাষা যেহেতু ডাইনে আছে ওটা তার রেকর্ডিং অন করে দেন, সে অন কি করবে শুনে নেবে, সেও ইন্টারেস্টেড হবে, সে যখন বলবে আরো চিহ্ন চেঞ্জ করে দেবেন, সে বললো আপনি শুনলেন আপনার ভাষায়। কত আধুনিক প্রযুক্তি এখন, অথবা এইটা নিয়ে আটকাবেন না। ক্লিয়ার? তাহলে আমাদের যে কাজটা করতে হবে,
আমি সংক্ষেপে আর বাকি জিনিসগুলো আমরা ভিডিওর বাইরে নিয়ে বলবো, কারণ ওগুলো একান্ত আপনার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমি টপিক্সটা তৈরি করব, সেটা আমি পাবলিকলি আনতে পারি না। পাবলিকলি ঠিক যতটুকু আনা যায়, খুব 10%ও আনতে পারি না আমি। তো আপনারা যতটুকু শুনলেন, আপনারা বুঝলেন যে ডাটাবেজ আসলে কেন করা দরকার। এখন আপনি যদি এইখানেই মনে করেন যে 80-90 হাজার টাকা স্যালারি পাইতেন, 40-50 হাজার টাকা স্যালারি পাচ্ছেন, মাসে ইনকাম করতেছেন, আমি আপনার যদি 30,000 টাকা স্যালারি দিয়ে বিদেশ পাঠাইতে চাই, আবার 5 লাখ টাকা নিই, এটা কি আপনার জন্য সঠিক সিদ্ধান্ত না? এই জন্য আমাদেরকে ভাবতে হবে যে আমার চাহিদা কতটুকু, বিদেশে যে কাজে যাচ্ছে টাকাতে আমি পাবো কতটুকু, অথবা ওই যেটুকু খরচ করে যাচ্ছি ওইটা ওখানে খরচ না করে যদি আমি এটা আলাদা কোনো সাইড বিজনেস বা সাইডে আমি ফিক্সড ডিপোজিট করি, তাতে আরো আমি বেশি বেনিফিশিয়ারি হব কিনা। বোঝা গেল? তো এই বুঝে তারপরে আমাদেরকে ডিসিশনটা নিতে হবে। আর সরকারি কোন নিয়োগটা কোথায় আসে, কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো জানতে হবে। সরকারি নিয়োগে যাওয়ার জন্য দালালের খপ্পরে পড়ে গেলাম, দালাল বললে এত টাকা না দিলে এটা অ্যাপ্লাই করা যাবে না, তাহলে লাভটা হলো কি? তো আমরা যারা মোটামুটি একটু শিক্ষিত, সহশিক্ষায় শিক্ষিত, বা যাই হোক ঢাকা শহরে থাকি বা এই কাজের সাথে জড়িত, আমাদের কাছে এটা কোনো ব্যাপার না। কিন্তু একজন প্রত্যন্ত অঞ্চলে মফস্বলের একজন কৃষক বা একজন দিনমজুরের ছেলে, তার কাছে কিন্তু এটা বিশাল বড় ব্যাপার। আর সে ঢাকায় এসে এই কারণে আগে প্রতারিত হয়। তো এই কারণে আমাদের যে নতুন যে প্রজেক্টটা, যে মানুষের কি প্রত্যন্ত অঞ্চল থেকে যে বেকার যুব সমাজ বা দক্ষ কর্ম ব্যক্তিদেরকে খুঁজে বের করা, তাদেরকে সঠিক পথ দেখানো, ওই পথে তাদেরকে ট্রেনিং করানো বা তাদের ট্রেনিংয়ের উপযুক্ত করা, আমাদের যেগুলো আছে ফ্রি সেগুলো তো করবে, প্লাস বিভিন্ন টিটি সেন্টারে তাদের তথ্য দিয়ে জোর করে হলেও ভর্তি করে দেওয়া। ভর্তি করার পরে সে সার্টিফিকেট পেলো, তারপরে সে সরকারি নিয়োগগুলো অ্যাপ্লাই করা শিখলো, এরপরে সে 2-3টা পরীক্ষা দিল, চলে গেল। হয়তো কারো 5টা লাগতে পারে, কারো 10টা লাগতে পারে, কারো একটাও হয়ে যেতে পারে। যে যত বেশি স্কিল অর্জন করতে পারবে, যে দক্ষ হবে, তার বিদেশ যাওয়ার ব্যাপারে এইটা হচ্ছে অ্যাকুরেট নিয়ম সিস্টেম। কিন্তু আমরা এখন কি হয়েছে, অমুকের ছেলে তমুকের মাধ্যমে গেছে, যাও টাকা দাও, যাচ্ছে প্রথম একটা বিজ্ঞাপনের জন্য একজনটা পাঠাইছে, এবার 100 জনে গেছে, টাকা নেছে, এই 99 জনই প্রতারিত। বিদেশ যাওয়ার ব্যাপারে যদি আপনারা টাকা দিয়েও যেতে চান, আগে দেখতে হবে সে কোনো সরকারি প্রতিনিধি কিনা, না হলে তার আরএল আছে কিনা, সরকারি কোনো রিক্রুটিং এজেন্সি কিনা। আবারও বলি, বিদেশে লোক পাঠানোর দায়িত্ব সরকার দিয়েছে যারা আরএলধারী রিক্রুটিং এজেন্সি তাদের। আমরা পাঠাচ্ছি কার মাধ্যমে? ওই দালাল, অমুকের সাবাল, তমুকের মামু খুব ভালো লোক পাঠাইতে পারে, আর এই কারণে আমরা প্রতারিত হচ্ছি। ট্রাভেল এজেন্সি, তাদের কাজ বিমানের টিকিট কাটা, সেভারেল ভিডিওতে আমি বলেছি, তাদের কাজ বিদেশে লোক পাঠানো না। কেউ ভিজিট ভিসায় যাবে, কোনো দেশে ট্যুরিস্ট হিসেবে তাদেরকে গাইড করা। সে এখন দায়িত্ব নিয়েছে ইউরোপের শ্রম বাজারের। দেখেন এখানে ইতালির জন্য যারা এখান থেকে অরিজিনাল ভিসা লাগাই গেল, বুঝতে পারছেন, ভিএফএক্স গ্লোবালে তারা ইন্টারভিউ দিল, ফিঙ্গার দিল, ইন্ডিয়াতে তাদের পাসপোর্ট গেল, ভিসা লেগে আসলো, ভিএফএক্স থেকে তারাই নিল। এই লোকগুলোর কি কোনো অন্যায় আছে? সে তো জানিয়ে শুনে বৈধভাবেই যাচ্ছে। দেখা যাচ্ছে যে ইনুস্তা দেয় তাদের, এক ইনুস্তা 10 জনের দেশে, মানে এই 10 জনের ভিতরে একজন আছে ওই দেশে সরকার পারমিশন দিচ্ছে, বাকি 9 জনের এই বাটপাররা কি করছে, প্রতারক চক্ররা ওইটা দিয়ে কপি করে বানাই দিচ্ছে। ভিসাও সে পেয়ে গেছে, কিন্তু প্রপার কাগজপত্র নাই। ওখানে যে কোম্পানি নেবে তাদের, সে কোনো বাঙালি বা ইন্ডিয়ান, তার এখানে লাগে 3 জন লোক, সে 300 জন লোকের কাগজ উঠাইছে। এই 3 জনের তার শ্রমিক ওখানে লাগে না, বুঝতে পারছেন? তো এই কারণে টাকা পয়সাও আমাদের খোয়া যাবে, আমরা প্রতারিত হবে, এই ভুলগুলো করা যাবে না। পাশাপাশি দেখেন, আজকে আমার খুব ভালো লাগছে শুনে যে বাংলাদেশ সরকারই অ্যাকশন নেছে, এটা আমি স্যালুট জানাই। ইউরোপের মাটিতে বাংলাদেশ থেকে যাচ্ছে, বিমান থেকে নামছে, নামিয়ে ধরা খেয়ে আবার চলে আসতেছে যে ভুয়া ভিসা, নকল ভিসা, ভিসাটা সঠিক না। আবার এই দেশে যখন আসতেছে, এদের অফিসে যাচ্ছে, যাওয়ার আগে কি করছে, আপনি ওই দেশেই থাকবেন, কোনো অবস্থাতেই 1 বছর বা 2 বছর বা 3 বছর আগে ইতালিতে যাওয়া যাবে না। এয়ারপোর্টে নামছেন, আপনার ভিসা 2 নম্বর বলে আপনি ধরা খেয়ে আবার চলে আসতেছেন। এই দেশে এসে ওদের অফিসে যাচ্ছেন, চেয়ার টেবিল থাবড়াই একাকার অবস্থা। হ্যাঁ, আপনার জন্য আমার কি হয়েছে, ইউরোপের শ্রম বাজারটা নষ্ট হয়ে যাবে, আপনি কেন এয়ারপোর্ট থেকে ইতালি যাওয়ার চেষ্টা করলেন? এই দেখেন আমার কাছে ডকুমেন্টস আছে। আপনি তো আছেন গ্রামের একটা সাধারণ ছেলে, এখানে অফিসার বলতেছে চেয়ারে বস, আপনি তো উঠতে বসতে তারা স্যার বলেন না সালাম দেন, তো ওর কাছে আপনি টাকা উঠাবেন কেমন এখন?
উল্টো আরো ওই যে যাওয়ার সময় আপনি লিখিত দিয়ে চেক দিয়ে গেছেন, ওই আরো 3 লাখ টাকাও বলবে যে 3 লাখ টাকা ও কখন দেবে কি করবে, ওর কাছে আটকাও, পুলিশে দাও, ওর দেখিনি। আবার দেখবেন একটুকুন পরে আপনাকে আবার ওই শাসাই মশাই পলানোর সুযোগ করে দেবে। ও ও গেছে একটু কাজে, ফোনে কথা বলতেছে, কর্মচারীরা পাশে একজন শুনতেছে, সুযোগ পেলে পালাই যান, টাকাও দিতে হবে না, জেলও খাটা লাগবে, মানে বিভিন্ন ভাবে দালালের ওখানে কিন্তু অভাব নাই। আপনাকে কিভাবে মানে প্রোটেস্ট করা যায়, কিভাবে কি করা যায়, এই কাজে তারা ব্যস্ত। আবার আপনি কি করছেন, তখন পলাই দেওয়া আছে, দ্রুত চলে গেছেন, 6 মাস আরো বাড়িতে ঘুমাচ্ছেন না, ভয়তে যে আরো 5 লাখ দেওয়ার ভয়ে, কিন্তু আপনার তো 10-15 লাখ গেল, এটার কোনো ইয়ে নেই, মা বাপ নেই। সারা জীবন যা কামাইছিলেন আর আগামী জীবনে যা কামাবেন সব শেষ। তো এই কারণে আমরা যে পয়েন্টটা বলেছি যে সামর্থ্যের বাইরে যাই কোনো বাস্তবতা ভিত্তিক ব্যতীত কোনো অবাস্তব কোনো কল্পনা করব না বিদেশ যাওয়ার ব্যাপারে। তাহলে বিদেশ যাওয়ার ব্যাপারে বন্ধু আপনাদের সবার উদ্দেশ্যে বলি, দালাল ও প্রতারকের খপ্পরে নয়, সঠিক তথ্য, নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, শারীরিক কন্ডিশন এবং আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের আবহাওয়া, জলবায়ু, কোন ধরনের কাজ আছে সেই কাজের সাথে আপনি পরিচিত কিনা, সে দেশের ভাষা কিছুটা জানা নিজের ভালোর জন্য, এবং আপনি যে টাকা বর্তমান স্যালারি বা বেতন পাচ্ছেন বা ইনকাম করতেছেন, যে দেশে যাচ্ছেন তার বেতন তার থেকে বেশি বা আপনার যে চাহিদা সেই অনুপাতে কিনা। এমনি একটা ভালো দেশ পাইলেই সেই লোভে পড়া যাবে না। বর্তমানে কানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপে বিভিন্ন দেশে আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেয়, 5 লাখ, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা এই অমুক অমুক দেশে যাচ্ছে, আসলে এটা ফেক। এনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করায়, অনলাইনে টাকা নেয়, অনলাইনে ব্লক দিয়ে দেয়। এছাড়া বেশ কিছু ইউরোপ এবং আফ্রিকার কিছু ছোট দেশ, সেখানে স্ক্যাম ভিসা বেশি চলতেছে। অ্যাকচুয়ালি স্টাম্পিং ভিসা আপনাকে ই ভিসা ধরাই দিচ্ছে, সেটাও তার কোনো ভিত্তি নাই। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্টাম্পিং ভিসাই দিচ্ছে, স্টাম্পিং ভিসাও কিন্তু আপনার একটা ভিসা দিচ্ছে 20 জনকে, আপনি বুঝতেছেন না, বা আপনার ওই স্টিকারটাই নকল, আপনি জানেন না। অতএব বিদেশ যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি যে বেশ কিছু পয়েন্ট আছে, আপনার ভিসাটা সঠিক কিনা, ভিসার সঠিকতা যাচাই করুন। যদি সেটা আপনার সামর্থ্যে না কুলায়, যারা এ ব্যাপারে সহযোগিতা করতে পারে, যেমন আমরা এখানে আনঅফিসিয়ালি করি, প্লাস বিভিন্ন সরকারি মন্ত্রণালয় আছে, দপ্তর আছে, ওই দপ্তর আছে, সেখানে যাই আপনারা এই সুযোগগুলো পাবেন, সেখান থেকে করতে পারেন, বা স্ব দেশের অ্যাম্বাসিতে যাই করতে পারেন। এছাড়া আপনারা যেটা করতে পারেন, না হলে যদি সেগুলো সামর্থ্য না কুলায় বা তাদেরকে যদি দুই পার্টি এক না করতে পারেন, আপনারা এখানে করবেন, হয় কোনো লয়ার নেবেন, তার সাথে যৌথ অ্যাকাউন্ট খুলবেন, আমি ওই দেশে যাব, ওই দেশের এয়ারপোর্ট ক্রস করে যে কাজ নিব, হাতে পাবো, তারপরে আপনাদেরকে টাকা দেবো। অথবা আমি আপনার যে টাকাটা হয় ওই দেশের পাউন্ড, রিয়াল বা ডলারে আমি নিয়ে আসতেছি, এয়ারপোর্ট ক্রস করে কাজ পাবো, তাহলে আপনাকে ক্যাশ দেবো। আর এই যাতায়াতের পথে মাঝে যদি কোনো এয়ারপোর্টে ট্রানজিট দেয়, আমি বিনীত অনুরোধ করবো আপনারা ওই এয়ারপোর্টে নেমে কোনো ভালো কোনো 5 স্টার হোটেলে এক রাত কাটাতে যাবেন না। তাদের প্রলোভনে পড়ে সেখানে দেখা যাচ্ছে আপনি জিম্মির শিকার হতে পারেন। প্রয়োজনে 1 মাসও থাকতে হলে এয়ারপোর্টের লবিতে ঘুমাবেন, নিরাপদ থাকবেন। গন্তব্য দেশে পৌঁছাইছেন, সকল ডকুমেন্টস ঠিক থাকে, তাহলে আপনি ঢুকলেন, কাজ নিলেন, তাদেরকে পেমেন্ট দিলেন। অথবা আপনি করতে পারেন যে আপনি রিক্রুটিং এজেন্সি, যদি আরএলধারী বৈধ রিক্রুটিং এজেন্সি হয়, এই দেশ থেকে টাকা দিয়ে যান, কোনো টেনশন নাই। দেওয়ার মাধ্যমটা আগে জানতে হবে। যে রিক্রুটিং এজেন্সি, তার যে আরএল নাম্বার, ওই আরএল নাম্বার যে নামে, মনে করেন আমার নাম মোহাম্মদ নেওয়াজ শরীফ, এখন আমি যেহেতু সাজেরাত ফাউন্ডেশনের এখানে স্বেচ্ছায় শ্রম দিই, এখানে মনে করেন যে প্রবাসীদের বন্ধু, সাপোজ এই প্রবাসীদের বন্ধুর আরএল আছে সাপোজ, তো আপনি কি করলেন, ওইটার কত আরএল, আর এই নামে ওই আরএল এর ওই যে অ্যাকাউন্টের যে নামটা, ওই নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, তো এই নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাতে আরএল এইটা ইউজ করা, সেই একই নাম্বার দিয়ে এটা খোলা। অর্থাৎ এই অ্যাকাউন্টে যদি আপনি টাকাটা জমা দেন এবং ওই স্লিপটা যদি থাকে, কোনো কারণে যদি ওই প্রতিষ্ঠান আপনাকে পাঠাইতে ব্যর্থ হয়, সরকারের কাছে যদি আপনি অভিযোগ করেন, সরকার কিন্তু এই টাকাটা উঠাই দিতে পারবে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বিএমইটি আছে, এই অভিযোগগুলো আমলে নিয়ে কোর্ট বিচারের আওতায় নিয়ে এই শুনানিটা, হিয়ারিংটা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রত্যেকটা জেলায় আছে, সেখানে আপনি এটা করাই নিয়ে যদি আমরা ঢাকাতে পাঠাই, সেখানে এভিডেন্স সহ তারাই পাঠাই দেবে। আপনি তথ্যটা, আপনি ডকুমেন্টসটা পেশ করলে হলো। এখন যে বাড়ির পাশের মামুকে টাকা দিয়েছেন, ক্যাশ টাকা দিয়েছেন, কোনো ডকুমেন্টস নেই, সে মামু কিন্তু সরকারের আওতাধীন না।
যে দালালকে দেন আপনি এই সুযোগটা পাচ্ছেন না। এই জন্য কারণ কি, যার ওর কাজ তো এটা না, তাহলে তুমি ওর কাছে গেছো কেন? তুমি তো জেনে বুঝেই তো প্রতারিত হইতে গেছো। অর্থাৎ বিদেশ যাওয়ার ব্যাপারে কাদের কি কাজ, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে এটা কার কি কাজ, আমি যাচ্ছি কার কাছে, পাচ্ছি কি, এটা যাচাই বাছাই করে দেন আপনারা ডিসিশন নেবেন। আশা করি ইনশাল্লাহ তাহলে আর প্রতারিত হবেন না। তো বন্ধুরা, আজকে এর মতো ভিডিও এখানে শেষ। আমি ডাটাবেজের বাকি অংশগুলো দেখা যাচ্ছে তার ব্যক্তিগত কিছু বিষয় আসবে।